হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, আমরা এই সন্ধ্যে এখন কটা বাজে? 7:40। আমরা এসে গেলাম মহাকালেশ্বরে। আমরা এখন দাঁড়িয়ে আছি নন্দী গেটের সামনে। তো বলা হয় বা নন্দী গেট। আজকে জাস্ট আমরা করিডোরটাকে একটু ভ্রমণ করব। আমরা এখনো হোটেলে ঢুকিনি, তো এই জায়গাটা সেই আগে এটা দেখে নিচ্ছি। এটা নাকি রাত্রেবেলা খুব সুন্দর লাগে। হ্যাঁ, ওই জন্য এসে আগে দেখে নিয়ে তারপরে হোটেলে চেক ইন করবো। তো এখন আমরা চলে এসেছি সেই স্মৃতি ইতিহাস খ্যাত উজ্জয়িনী শহর, আর তার মধ্যে মহাকালেশ্বর মন্দিরে। তা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, আমাদের একমাত্র জ্যোতির্লিঙ্গ যেটা দক্ষিণমুখী। তো সেটা দর্শন করবো পরে, কিন্তু এখন আমরা কাল ভোরে করবো বা সকালে করবো। করিডোর ভ্রমণ করব। করিডোরটা নতুন করেছে, খুবই সুন্দর। একবার দেখে নাও করিডোরটা কেমন লাগছে। চলো। তো আমরা এখন ঘুরে দেখছি মহাকালেশ্বরের করিডোর। এটিকে মহাকাল লোক বলা হয়, আর এই গেটটিকে ত্রিবেণী গেট বা নন্দী গেট বলা হয়। এখানে এসে আমরা একদম অভিভূত হয়ে গেছি। ভীষণই সুন্দর, শান্ত ও স্নিগ্ধ একটা পরিবেশ। ব্যাকগ্রাউন্ডে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চলছে। এখানে না আসলে খুবই মিস করে যাবেন। আপনারা যদি ভোপাল থেকে উজ্জয়ন মহাকালেশ্বরে আসেন, তো এর দূরত্ব গাড়িতে 200 কিলোমিটার। পুরাণ অনুযায়ী মহাকাল জ্যোতির্লিঙ্গ তৈরি করেন প্রজাপতি ব্রহ্মা, আর মহাকালেশ্বর মন্দিরটি তৈরি হয় 6ষ্ঠ শতাব্দীতে রাজা কুমার সেনার দ্বারা। এই মহাকাল মন্দিরটি পুনঃসংস্করণ হয়েছিল দ্বাদশ শতাব্দীতে রাজা উদয়াদিত্য এবং নরবর্মণের সময়। এই দিন সন্ধ্যায় কিছুক্ষণ মহাকাল করিডোর দেখার পরেই আমরা চলে যাই আমাদের হোটেলে। হ্যালো বন্ধুরা, তখন বললাম আমরা করিডোরে পৌঁছেছি। একটুখানি করিডোর দেখে আজকে 2 দিন আমরা এখানে থাকবো। তো এখানে তো আমাদের একটা হোটেল বুক করা ছিল, কিন্তু সেখানে আমাদের কার পার্কিং দিচ্ছিল না। তো আমরা খুব সামান্য টাকা অ্যাডভান্স করা ছিল, তো ওই জন্য ওই হোটেলটাকে চেঞ্জ করে আমরা এই ভাইয়ার জায়গায় এলাম। খুব নতুন তৈরি করেছে হোটেলটা, কিন্তু বাইরে থেকে এখন জাস্ট কাজ হচ্ছে। কিন্তু এখানেই ওনার হোম নিয়ে, মানে উনি থাকেন ওপরে আর গেস্টরা থাকে নিচে। তো জায়গাটা একদম সিকিউর, খুবই ভালো। এখানে ব্রেকফাস্ট, চা, কফি সব সকালবেলা যা লাগবে ওনারাই প্রোভাইড করেন। বিসলারি ওয়াটার ওনারাই প্রোভাইড করেন, আর খুবই রিজনেবল রেটে। মোটামুটি আপনারা যদি কখনো এখানে আসেন তো এই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা কন্ট্যাক্ট নাম্বার যা পাইবে আমাদের দিয়ে দেবো। অদ্ভুত, বাইরে থেকে দেখে একটু নতুন আন্ডার কনস্ট্রাকশন, কারণ নতুন তৈরি হচ্ছে। গরম জল আছে, থাকার জায়গা ভালো, সবকটা রুমই 4 বেডরুম। তো আমরা মোটামুটি ভালোই আমাদের মতো পেয়ে গেছি। আপনারা আসতে পারেন, এটা একদম হোমলি এনভায়রনমেন্ট, খুব সুন্দর। আর এনাদের বিহেভিয়ারও খুব ভালো, খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো। তো আপনারা এখানে আসলে আসতে পারেন, ভাইয়ার সাথে কন্টাক্ট করে নেবেন। পিন্টু মিনা। আর এর লোকেশনটা হলো একদম মহাকাল মন্দির, তার রেলওয়ে গেট তার ঠিক পেছন দিকটাতে। তো এখানে এসে আপনারা তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতো টাটা, কাল সকালবেলা দেখা হবে। এই মহাকাল মন্দিরটি খোলে ভোর 4টের সময় আর বন্ধ হয় রাত 11টার সময়। আর এই করিডোরটি ভ্রমণের সময় হলো সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত, কিন্তু করিডোরে 10টার পর প্রবেশ নিষেধ হয়ে যায়। মহাকালেশ্বরের মন্দিরে 4 বার আরতি হয়। ভোর 4টের সময় হয় ভস্ম আরতি, সকাল 7টার সময় সকালের আরতি, সন্ধেবেলার আরতি হয় বিকেল 5টার সময়, এবং রাত্রের আরতি হয় রাত্রি 10:30 থেকে 11টার মধ্যে। যদিও সারা বছরই মহাকাল মন্দির দর্শন করা যায়, তবুও বেস্ট সিজন হলো অক্টোবর থেকে মার্চের মধ্যে। আগেই বলা হয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে বাকি 11টি পূর্বমুখী হলেও এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গটি হলো দক্ষিণমুখী। বলা হয় দক্ষিণ দিকটা মৃত্যুকে দর্শায়, আর এই মহাকালকে পুজো করা হয় অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি মহাকালেশ্বরে, আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা, আমাদের ভারতের একমাত্র জ্যোতির্লিঙ্গ যেটা দক্ষিণমুখী। তো আমরা পুজো দিয়ে বেরিয়েছি, ওখানে মুখ্যদ্বারের সামনে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ।
তো এখানে উজ্জয়িনী মহাকালেশ্বর নিয়ে অনেকের মুখে অনেক রকম কথা শোনা যায়, যে অনেকে বলেন যে আগেকার দিনে ভারতবর্ষের সময় নির্ধারণ হতো এই উজ্জয়িনী থেকে। তো এখানে মহাকাল, সময় মানে কাল, তো সেই কাল অনুসারে এটার নাম হয়েছে মহাকালেশ্বর। আর অনেকে বলেন মহাদেব মহাকাল, তার নাম অনুসারে এইখানে এই জায়গাটা মহাকালেশ্বর মন্দির বা মহাকাল বলা হয়। তো অবশ্যই দুটোকেই মেনে নিতে হচ্ছে, কারণ দুটোর কথাই শোনা যায়। তো ইতিহাস হলো রাজা চন্দ্র সিং এর রাজত্বকালে এক অসুর দূষণ অসুর এখানে আক্রমণ করেন। তো উনি মহাদেবের উপাসক ছিলেন, তো মহাদেবের আরাধনা করেন। তো মহাদেব সেই অসুরের হাত থেকে এই রাজ্যকে বাঁচান এবং সেই দূষণ অসুরের ছাই দিয়ে নিজের শরীরে শৃঙ্গার করেন। তার থেকেই এখানে ভস্মারতি চালু হয়। আজকে আমরা ভস্মারতি সকালবেলা দেখতে পাইনি, কারণ আমরা টিকিট পাইনি। তারও আছে যে তখনকার দিনে কি ভিড় হতো, উজ্জয়িনীতে শ্মশান ঘাটে যত যে মরা পুরানো হতো সেই তাদের ছাই দিয়ে আমাদের মহাকালেশ্বরে ভস্মারতি হতো। কিন্তু একটা দিন আসে যখন একটা দিনে উজ্জয়িনী শ্মশানে কোনো মৃতদেহ আসে না, সেক্ষেত্রে তখন পূজারী, সেই সময়কার পূজারী যিনি ছিলেন তিনি কি করেন, তার নিজের ছেলের ভস্য দিয়ে, মানে ছেলেকে মেরে তার ছেলেকে পুড়িয়ে তার ছেলের ভস্য দিয়ে মহাদেবের শৃঙ্গার করেন। তো এতে মহাদেব সন্তুষ্ট হয়ে গিয়ে তার ছেলের জীবন ফিরিয়ে দেন। এবং তারপর থেকে কি হয়, সেই সময়কার, তখন তো এখন তো আর কপিলা গাই পাওয়া যায় না, কিন্তু সেই সময় কি হতো, কপিলা গায়ের গোবর দিয়ে ভস্মারতির প্রচলন শুরু হয়। তো এখন সেরকমভাবেই বিভিন্ন ভেষজ জিনিস, বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন গরুর গোবর, এগুলো ফুটে দিয়ে এগুলোর যে ছাই আছে সেগুলো দিয়ে আপনার এখন ভস্মারতি জেনারেলি হয়ে থাকে। এটা লোকমুখে প্রচলিত একটা তথ্য। তা আজকে পুজোর এক্সপিরিয়েন্স কেমন লাগলো বল? পুজোর এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো এখানে পুজো দেওয়ার এমনি দুটো লাইন থাকে, একটা জেনারেল লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইনে 250 টাকা করে প্রবেশ মূল্য, আর যেটা এমনি লাইন সেটাতে কোনো বিনামূল্যে। তো আমার পার্সোনালি মনে হয়েছে যে ভিআইপি লাইনের বা মানে 250 টাকা দিয়ে টিকিট কেটে কোনো সেরকম কিছু লাভ হয় না, কারণ জেনারেল লাইনেই খুবই ভালো দর্শন হয়। কোনো লাইন সেরকম দাঁড়িয়ে যে যাচ্ছে সেরকম না, কন্টিনিউয়াসলি একটা রানিং লাইন যাচ্ছে। আর খুব সুন্দর, এই যে সবাই এগোচ্ছে, এই যে এইভাবে রেলিং করা আছে, রেলিং ধরে সবাই এগোচ্ছে, খুব একটা দাঁড়ানো কোথাও হয়নি। মানে মোটামুটি পুরো পুজো দিয়ে আধা ঘন্টার মধ্যে আমাদের হয়ে গেছে। আধা ঘন্টাটাও অনেক বেশি, একটু তাড়াতাড়ি হাঁটলে মানে 15-20 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো আলাদা করে ভিআইপি লাইনের খুব বেশি যখন ভিড় হয় তখন বলতে পারবো না, তবে এখন আমাদের আজকে একদম নর্মাল লাইনে কোনো অসুবিধা হয়নি, খুবই তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। তবে একটা জিনিস বলি, যে যখন যেই গেট দিয়ে আপনারা এন্ট্রি করবেন, গেট নাম্বারটা অবশ্যই জেনে নেবেন। আজকে যেমন আমরা খুব ভুক্তভোগী, যে আমরা ঢুকেছিলাম 10 নম্বর গেট দিয়ে, সেখানে অনেকগুলো মূর্তি আছে আমি দেখে ঢুকেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি গেট নাম্বারটা জিজ্ঞেস করে ঢুকিনি। এবার যখন বেরিয়েছি, এবার সেটা অন্য গেট দিয়ে বেরিয়েছি, সম্ভবত 4 নম্বর গেট দিয়ে বেরিয়েছিলাম, বুঝতে পারিনি, খুঁজে পাইনি। তারপর সেইখান থেকেও হ্যারাসমেন্ট হয়েছে, আমরা বোঝাতে পারিনি। তারা আমাদের বললো ভারত মাতার মন্দিরের এইখানটাতে মূর্তি আছে, তো আপনারা 1 নম্বর গেটে যান। তো একটা যেখানে সব ফুল বিক্রি হয় সেই সমস্ত জায়গার মধ্যে দিয়ে, একটা মার্কেটের মধ্যে দিয়ে, যেহেতু জুতো খোলা ছিল তো খালি পায়ে অতটা পুরো ঘুরতে হয়েছে। 1 নম্বর গেটে এসে দেখলাম সেটাও আমাদের গেট নয়। তারপর ওইখানে একটা হেল্প ডেস্ক ছিল, সেখানে আমরা জিজ্ঞেস করে ডেসক্রাইব করতে বললেন আমরা 10 নম্বর গেট দিয়ে ঢুকেছি, যে মূর্তিগুলো দেখা। তো আপনারা অবশ্যই ভালো করে জেনে নেবেন যে কোন গেট দিয়ে এন্ট্রি নিচ্ছেন, যাতে এক্সিট নিতে আপনাদের সুবিধা হয়। তো এই ছিল, এমনি দর্শন খুব সুন্দরভাবেই হয়েছে, কিন্তু সামনে ঢুকতে দেয় না। আর গর্ভগৃহে যেটা প্রবেশ ছিল সেটা হচ্ছে 750 টাকা করে প্রবেশ মূল্য ছিল, কিন্তু এখানে বললেন এনারা, আজকে আমরা 1 ডিসেম্বর এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু এই সময় লাস্ট গত 2 মাস ধরে এটা বন্ধ। ভেতরে আবার বললেন 6 মাস। তো আমরা এখানে বললেন, লোকাল লোক বলছিল 2 মাস ধরে বন্ধ। তো ভেতরে একজন গার্ড ছিলেন, সিকিউরিটি গার্ড, ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন লাস্ট 6 মাস ধরে বন্ধ আছে। আমি বললাম কোনো কিছু হয়েছিল কি কারণে বন্ধ আছে? তো উনি বললেন যে এমপিতে যেহেতু ইলেকশন চলছিল সেই জন্য বন্ধ আছে, আপাতত এখন বন্ধই থাকবে। উনি বললেন জানুয়ারি মাসে এটা আবার স্টার্ট হবে, তো আপনারা যারা জানুয়ারি মাসে পরে আসবেন বা জানুয়ারি মাসে আসবেন, তো তারা এই গর্ভগৃহে প্রবেশ করতে পারেন। আর গর্ভগৃহে প্রবেশ করলে সেখানে ছেলেদের হচ্ছে শুধু ধুতি আর সাদা যে স্যান্ডো গেঞ্জি পরে সেই গেঞ্জি এই পরেই ঢুকতে হয়, আর উত্তরীয় নিতে হয়। আর মেয়েদের অবশ্যই শাড়ি পরে আসতে হয়, অন্য কোনো পোশাক কিন্তু অ্যালাউ করা হয় না। এটা শুধুমাত্র
গর্ভগৃহে প্রবেশ করার জন্য। এমনি পুজো দিলে এরকম কোনো ব্যাপার নেই, আপনারা নর্মাল যে যেরকম আসেন সেরকমই আসতে পারবেন। তো গর্ভগৃহে প্রবেশের জন্য ওইটা হচ্ছে 750 টাকা মূল্য ছিল। আর যদি ভস্মারতি দেখতে চান সেটার মূল্য হচ্ছে 200 টাকা করে। ওটা আগে অনলাইনেও বুক করা যায়, যেদিন আপনি ভস্মারতি দেখবেন তার ঠিক 1 মাস আগে বুকিং হয়, কিন্তু বুকিং স্লট ভীষণই তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়। আমরা 10 মিনিটের মধ্যে মানে পাইনি, অনেক চেষ্টা করেও পাইনি। তো আমরা দেখছি এখান থেকে কোনোভাবে যদি জোগাড় করা যায়, কিন্তু মনে হচ্ছে ভস্মারতি আর দেখা হবে না। তো সন্ধ্যাবেলা আমরা আবার এখানে আসবো যে করিডোর দেখতে। করিডোরটা তো অসাধারণ, রাত্রিবেলা অসাধারণ, কালকে একবার এসেছিলাম। সন্ধ্যেবেলা একবার ঘুরতেই হয়, মানে অদ্ভুত, মানে চমকে যাবে দেখে, মানে এত বড়, এত সুন্দর ভাবে লাইটিং, এত ভাবে সকালবেলা তো বড় দেখে মনেই হবে সুন্দর, কিন্তু রাত্রিবেলায় শোভা এই অন্যরকম। সাইডটা দেখুন, এই সাইডটা পুরোটা রাত্রিবেলা আসলে এই জায়গাটা খুব মিস করবেন, মানে রাত্রিবেলা খুব অন্যরকম। বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটা তৈরি। তো করিডোরে একদম আসা মাস্ট, নাহলে ভীষণ মিস করে যাবেন। করিডোরটা কবে হয়েছে? 2022 সালে অক্টোবর মাসে মনে হয় নরেন্দ্র মোদী হয়েছে। এটাকে উদ্বোধন করেছেন আমাদের PM। তারপর থেকে অসাধারণ সুন্দর অসাধারণ একটা সুন্দর। করিডোর তৈরি হয়েছে, মানে মনে হবে যেন স্বর্গে চলে এসেছি, ভীষণ একটা Exactly. সুন্দর। তো ওটা আপনারা সন্ধ্যাবেলা অবশ্যই আসবেন। সেটা 10টায় বন্ধ হয়ে যায় কিন্তু করিডোর, টোটাল মন্দির 11টায় বন্ধ হয়ে যায়। তো তার আগে আপনারা 6:30 7টার মধ্যে থেকে ওখান থেকে আসতে পারেন, খুবই সুন্দর লাগবে। তো আজকে আমরা একবার দর্শন করে গেলাম, এরপর আমরা কালভৈরব মন্দির যাচ্ছি। তো কালভৈরব মন্দির যাচ্ছি, আর আশেপাশে যা যা মন্দির আছে সেগুলো দর্শন করে টাইম থাকলে আমরা আরেকবার আসবো। আর যদি না টাইম থাকে তো একেবারে সন্ধ্যাবেলা করিডোর ভ্রমণে আসবো। তো চলুন, সঙ্গে থাকুন। টাটা। টাটা। মহাকাল মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে বড়া গণেশজির মন্দির। এখানে নবগ্রহকেও পুজো করা হয়। বড়া গণেশজির মন্দির দেখেই আমরা চললাম কালভৈরব মন্দির দর্শনের পথে। মহাকালেশ্বর থেকে কালভৈরবের দূরত্ব 5 কিলোমিটার। এখানে লোকাল অটো বা টোটো নিয়ে যাওয়া যায়। মহাকালের মতো এটিও শিপ্রা নদীর পাশেই অবস্থিত। এছাড়াও আপনারা যখন মন্দির দর্শন করবেন, ঠাকুরকে যদি স্মাইলিং ফেসে দেখেন, মানে হাসতে দেখেন, তার মানে আপনি অসুর নন, মানে আপনার মনে অসুর বাস করে না, আপনি নির্ভীক। এটি লোকমুখে প্রচলিত। কথিত আছে, কালভৈরবের কাছে কোনো কিছু মনস্কামনা করে সেটি যদি পূরণ হয়, তাহলে কালভৈরবকে সুরা উৎসর্গ করতে হয়। সেই সুরা উৎসর্গ করার পর নৈবেদ্য বা প্রসাদ হিসেবে সেটা পরে 1 ফোঁটা সেবন করতে হয়। এই কারণে কালভৈরবের মন্দির চত্বরে 2টি সুরার দোকানও রয়েছে। কালভৈরব দর্শনের পর আমরা এসেছি মঙ্গলনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। এই মঙ্গলনাথ মন্দিরটি পৃথিবীর একমাত্র মঙ্গল মন্দির যেখানে মঙ্গল দোষ কাটানো হয়। বলা হয়ে থাকে, একদা শিবজি এবং অন্ধকাসুরের প্রচণ্ড যুদ্ধ হয়। যুদ্ধের সময় মহাদেবের ঘামের বিন্দু মাটিতে পড়ে, সেখান থেকেই মঙ্গলনাথের সৃষ্টি। মঙ্গলনাথ অন্ধকাসুরের সব রক্ত শোষণ করে তাকে বধ করেন। পরে সব দেবতারা মিলে সেই জায়গাতেই শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেন, যার নাম পরে হয় মঙ্গলনাথ। এখানে মঙ্গলের দোষ কাটানোর জন্য যে সমস্ত পূজা করা হয় তার মধ্যে বিভিন্ন মূল্য নির্ধারণ করা রয়েছে। সাধারণভাবে যে পুজো করা হয় তার মূল্য হলো 2100 টাকা। স্পেশাল ভাবে যে পুজো করানো হয় তার মূল্য হলো 4100 টাকা। এছাড়াও 1100 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের পুজো করা হয়। এখানে গৃহশান্তির জন্য, বিবাহের পর দাম্পত্য জীবনের শান্তি থাকার জন্য, এই সমস্ত কারণের জন্য বিভিন্ন রকমের পুজো করানো হয়। মঙ্গলনাথ মন্দির দর্শনের পর আমরা এসে পৌঁছালাম মহর্ষি সন্দীপনী আশ্রম। সন্দীপনী আশ্রমটি শিপ্রা নদীর ধারে মঙ্গলনাথ রোড ফুটে অবস্থিত। উজ্জয়ন থেকে এর দূরত্ব 6 কিলোমিটার। মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই। মন্দির সকাল 9টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। মন্দির চত্বরের মধ্যেই রয়েছে সর্বেশ্বর মহাদেব মন্দির ও গোমতী কুণ্ড। মনে করা হয় সর্বেশ্বর মহাদেব মন্দিরে
শেষনাগ বেষ্টিত ৬০০০ বছরের পুরনো যে শিবলিঙ্গ আছে সেটি সন্দীপনী মুনি ও তার শিষ্যরা পুজো করতেন। আর গোমতী কুণ্ড যেটি আছে সেটিও ওই সময়কারই খুব একটি পবিত্র কুণ্ড। শ্রীকৃষ্ণ, তার দাদা বলরাম ও বন্ধু সুদামা এই সন্দীপনী মহর্ষির আশ্রমেই শিক্ষা নিতে এসেছিলেন। এই গুরুকুলে কৃষ্ণ, সুদামা এবং বলরাম ৬৪ দিন ছিলেন। ওনারা এখানে ৬৪টি কলা এবং ১৪টি বিদ্যা শিখেছিলেন, যেগুলি চিত্রের আকারে এখানে সংরক্ষিত আছে। এছাড়াও বলা হয়ে থাকে ১ থেকে ১০০ অবধি সংখ্যা এখানে খোদাই করা রয়েছে, যেটি মনে করা হয় সন্দীপনী মুনি নিজে খোদাই করেছিলেন। তো কৃষ্ণ, বলরাম ও সুদামার গুরুকুল দেখতে অবশ্যই আসতে হবে সন্দীপনী আশ্রম। সন্দীপনী আশ্রম দেখার পরেই এর উল্টো দিকেই বিভিন্ন স্ট্রিট ফুডের স্টল ছিল, তো আমরা সেখানে ব্রেকফাস্ট করে নিলাম। এই স্টলটিতে ফুচকা পাওয়া যাচ্ছিল আর পাওয়া যাচ্ছিল আলু টিক্কি। আমি একদম ফুচকা খাওয়ার পোকা, তাই ফুচকা দেখে লোভ সামলাতে পারিনি। তবে আমার কলকাতার মতো ফুচকার অতটাও স্বাদ লাগেনি, তবে খুব একটা খারাপ না, ট্রাই করে দেখতে পারেন। এই স্টলে যেটা বেস্ট ছিল সেটা হলো আলু টিক্কি। আলু টিক্কিটা আমার এত ভালো লেগেছিল, আমি 2 প্লেট খেলাম। দোকানদারকে জিজ্ঞেস করলাম যে কিভাবে তৈরি করে, বললেন না, তাই জন্য টুক করে একটু ভিডিও করে নিয়েছি। যদিও সামনে দেখিয়েই ভিডিওটা করেছি, বাড়িতে এই রেসিপিটা ট্রাই করব বলে এই ভিডিওটি করেছি। ওরে বাবা, ভীষণ খিদে পেয়ে গেছে, আর তর্স হয়েছে না, জিভে একদম জল চলে এলো। দারুণ। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার ফিরে গেলাম আমাদের হোটেলে একটু রেস্ট নেওয়ার জন্য। হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলায় আমরা আবার চলে এলাম মহাকালের করিডোর ভ্রমণের উদ্দেশ্যে। গতকাল যেই গেট দিয়ে করিডোর ভ্রমণ শুরু করেছিলাম, আজকে অন্য দিক থেকে শুরু করলাম। আজকে যেদিকে শুরু করেছি সেটি হলো মন্দিরের মুখ্য দ্বারের দিক থেকে। এটি 10 নম্বর গেটের সাইডের। এখন আমরা দেখছি অষ্টাঙ্গ ভৈরব। কথিত আছে দেবতা ও অসুরদের সঙ্গে যুদ্ধের সময় মহাদেব মানে শিব অসুর বধের জন্য অষ্টাঙ্গ ভৈরব সৃষ্টি করেছিলেন। এই অষ্টাঙ্গ ভৈরবের বিবাহ হয় অষ্টমাতৃকাদের সাথে, যাদের থেকে পরে সৃষ্টি হয় 64 ভৈরব এবং 64 যোগিনী। মনে করা হয় এই 8 জন ভৈরব মানে অষ্টাঙ্গ ভৈরব ইউনিভার্সের 8টা দিককে কন্ট্রোল করেন। এই মহাকালেশ্বরের করিডোরটি বিশ্বনাথ করিডোরের প্রায় 4 গুণ বড়। করিডোর বানানোর আগে এই মহাকালেশ্বর মন্দিরটি 2 হেক্টর জমির ওপর ছিল, এখন সেটি করিডোর নিয়ে 20 হেক্টর জমির ওপর আছে। করিডোরটি রুদ্রসাগর লেকের ধার বরাবর অবস্থিত। এই করিডোরের লেন্থ প্রায় 920 মিটার। এই করিডোরে প্রায় 108টি পিলার, 2টি বড় গেট, নন্দী গেট ও পিনাকি গেট এবং 200টি স্ট্যাচু আছে। এই মহাকাল লোকে শিবের মোট 8খানা রূপের মূর্তি দর্শানো রয়েছে। প্রতিদিন প্রায় 2 থেকে 3 লাখ দর্শনার্থী এই মহাকালেশ্বর দর্শনের জন্য আসেন। কখনো কখনো এর থেকে অনেক বেশিও হয়ে যায়। এই মহাকালেশ্বর নিয়ে বিভিন্ন রকম লোকশ্রুতি প্রচলিত আছে। তার মধ্যে একটি হলো, একসময় উজ্জয়নে একজন রাজা ছিলেন, তার নাম চন্দ্রসেনা। তিনি শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। শিব নাকি নিজের মহাকাল রূপে এসে রাজার সমস্ত শত্রুদের ধ্বংস করেছিলেন। আরও একটি লোকশ্রুতি হলো, শিব মানে মহাদেব উজ্জয়নের রাজা, তাই অন্য কোনো রাজা বা মন্ত্রী বা কোনো পাওয়ারফুল ব্যক্তি উজ্জয়িনীতে নাকি রাত কাটাতে পারেন না। যেহেতু শিবই উজ্জয়িনীর রাজা, তাই তার উপর দিয়ে কেউ যেতে পারেন না। এমন ঘটনাও নাকি শোনা গেছে, যদি কেউ রাত্রে এরকম থেকেছেন কোনো পাওয়ারফুল ব্যক্তি, তাদের নাকি অনেক ক্ষতিও হয়েছে, তারা নাকি ক্ষমতা হারিয়েছে। কথাগুলো কতটা সত্যি বা মিথ্যে জানি না, তবে ভগবানের লীলা তো থাকেই, সেটা তো মানতেই হবে। এখানে আর একটি কাহিনীও লোকমুখে প্রচলিত আছে।
সেটি হলো যমরাজ একবার মার্কেন্ডেয়কে ফাঁস দিয়ে মারতে চেয়েছিলেন। মার্কেন্ডেয় ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। তিনি শিবলিঙ্গকে ভক্তিভরে জড়িয়ে ধরেছিলেন সেই সময়। যমরাজের ফাঁস শিবলিঙ্গকে স্পর্শ করাতেই শিব নিজ রূপে প্রকট হয়ে যমরাজকে বধ করেন ও মার্কেন্ডেয়কে রক্ষা করেন। অনেকক্ষণ ধরেই আপনাদের মহাকালেশ্বর নিয়ে অনেক গল্প শোনালাম। এবার একটু অন্য কথায় আসি। মহাকালেশ্বরে আসলে হোটেল ছাড়াও আপনারা থাকতে পারেন মহাকালেশ্বর ভক্তনিবাসে। এটি মহাকাল মন্দিরের খুব কাছেই অবস্থিত। এই ভক্তনিবাসের ফোন নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক এবং ভাড়া সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদিও আমরা অনেকবার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেও আমরা ভক্তনিবাসের সাথে যোগাযোগ করতে পারিনি, তাই আমরা হোটেলে ছিলাম, ভক্তনিবাসে থাকতে পারিনি। আপনারা কন্ট্যাক্ট করতে পারলে আপনারা এই ভক্তনিবাসেও থাকতে পারেন। অবশেষে আমরা সেই জায়গাতে এসে পৌঁছালাম যেখান থেকে কালকে করিডোর দর্শন শুরু করেছিলাম। সেটি হলো নন্দী গেটের দিক থেকে। আর এই জায়গাটি আমার সবচেয়ে পছন্দের জায়গা এই করিডোরের মধ্যে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জায়গাটা সবচেয়ে সুন্দর লেগেছে। হ্যালো বন্ধুরা, হ্যালো। আজকে আমরা করিডোর ভ্রমণ কমপ্লিট করলাম। আজকে 1 ডিসেম্বর। সকালবেলা তো তোমরা দেখলে পুজো দিয়ে বেরোলাম। সন্ধ্যেবেলাটা তোমাদেরকে বলেছিলাম এখানে অসাধারণ সুন্দর এই করিডোরটা সাজিয়েছে, দেখাবো বিশাল বড়। তো করিডোরটা আজকে পুরোটা ঘুরলাম। তো আজকে আমাদের মোটামুটি মহাকালেশ্বর ভ্রমণ কমপ্লিট হচ্ছে। কালকে আমরা এগোবো ওমকারেশ্বরের দিকে আর মঙ্গলেশ্বরের দিকে, তারপরে স্টে করবো মান্ডুতে। তো দেখা হবে কালকে। তবে মাস্ট বলছি, বিভৎস সুন্দর এই করিডোর। সন্ধ্যেবেলা তো আসতেই হবে আর সকালবেলা পুজো দিতে আসতে হবে। সকালবেলা পুজোটা একরকমের সুন্দর, আবার এখন যে এই যে করিডোরটা অসাধারণ, পুরো স্বর্গ স্বর্গ একটা পরিবেশ। দারুণ। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এই যে আমাদের শিবজি বসে আছেন, খুবই সুন্দর। তো মাস্ট আসা চাই। এসে বলো, আমাদের কমেন্টে বলো কেমন লাগলো। চলো আজকের মতো টাটা। টাটা। গুড মর্নিং বন্ধুরা। আজকে 2 ডিসেম্বর 2023। আমরা আজকে উজ্জয়ন থেকে বেরোচ্ছি। এখন জার্নি হলো ওমকারেশ্বর, তারপরে ওমকারেশ্বর থেকে আমাদের স্টে আছে মান্ডুতে। তো কালকে তোমরা দেখলে ব্লগে যে উজ্জয়ন কেমন লাগলো, মহাকালেশ্বর কেমন লাগলো। তো চলো এখন যাবো আমরা আরেকটা জ্যোতির্লিঙ্গে, সেটা হলো ওমকারেশ্বর। চলো সঙ্গে থাকো। টাটা। তো এখন আমরা চললাম ওমকারেশ্বরের পথে। মহাকালেশ্বর থেকে এর ডিস্টেন্স প্রায় 138 কিলোমিটার। আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিল, প্রায় 11টা 10-15 হয়ে গেছিল। তো 12টা 20-তে মন্দিরে যেহেতু ভোগ চড়ানো হয়, তাই দর্শন বন্ধ থাকে কিছুক্ষণের জন্য। তো আমরা এখন ওয়েট করছি। এখানকার জেনারেল লাইনের ভিড়টা শুধু দেখুন। অবশ্য ভিআইপি লাইনও কিছু কম যায় না। কম জায়গা বা যে কোনো কারণেই হোক, ওমকারেশ্বর আমার বেশ আনঅর্গানাইজডই লেগেছে। ওমকারেশ্বর দর্শনের পর আমরা এই ব্রিজ দিয়ে চললাম মমলেশ্বর মন্দিরের দিকে। ওমকারেশ্বরের দেখে মমলেশ্বর না দেখলে দর্শন সম্পূর্ণ হয় না, এটা কথিত আছে। মমলেশ্বর মন্দির প্রাঙ্গণটি বেশ ছোট কিন্তু খুব অর্গানাইজড। এখানে খুব সিস্টেমেটিকভাবে পুজো দেওয়া হয়েছে। তো ওমকারেশ্বর দর্শনের পর আপনারা অবশ্যই মমলেশ্বর দর্শন করবেন। হ্যালো বন্ধুরা, হ্যালো। এখন আমরা দাঁড়িয়ে আছি ওমকারেশ্বরে। ওমকারেশ্বরে যে ব্রিজ তৈরি হয়েছে নর্মদা নদীর তীরের উপর, এই ব্রিজটাকে পেরোলেই ওইদিকে ওমকারেশ্বর মন্দির আর ওইদিকে মঙ্গলেশ্বর। তো এই ব্রিজটা পেরিয়ে ওই পিঙ্ক কালারের যেটা এর আগে যারা এখানে এসছে তারা হয়তো জানবে যে তাদের নর্মদা নদীর তীরের উপর দিয়ে বোটিং করে ওপারে গিয়ে ওমকারেশ্বরের পুজো দিতে হতো। কিন্তু এই ব্রিজটা নতুন হয়েছে, এটার নাম ওল্ড ব্রিজ। তো এই ব্রিজ থেকে সোজা হেঁটে গিয়ে ওপারে গিয়ে ওখান থেকে পুজো দেওয়া যাবে। তারপর পুজো দেওয়ার পর ওইখান থেকে ওই ব্রিজ থেকে গিয়ে আবার মঙ্গলেশ্বরে পুজো দেওয়া, আবার ওই দিক থেকে এক্সিট করা যাবে। তো আজকে আমি মাকে নিয়ে বসেছিলাম, মায়ের তো পায়ের যন্ত্রণা, হাঁটুতে ব্যথা, তো মা পুরোটা উঠতে পারবে না, ওই জন্য মাকে নিয়ে বসেছিলাম। তো আমার শরীরমা, আমার বাবাইয়া, আমার বউ, তিনজনের গিয়ে পুজো দিয়ে এসছে। তো পুজোর অভিজ্ঞতা কেমন লাগলো শুনে নেবো আমার বইয়ের থেকে। তার আগে বলে রাখি, এখানে মন্দিরের ওপেনিং টাইম হলো সকাল 9টায়, সকাল ভোর 5টায় ওপেন হয় আর রাত 9টায় বন্ধ হয়।
এর মাঝখানে 3টে সময় থাকে, যেখানে ঠাকুরের খাবার সময়, এই সময় 1 ঘন্টা করে ব্রেক থাকে। সেই 3টে সময় হলো 12টা 20 থেকে 1টা 20। 1 ঘন্টাও না, 12টা 20 থেকে 40, মোটামুটি 45 একটা মিনিট 10 মতো। থেকে 40 আর আরেকটা হলো 3টে 15 থেকে 4টে অবধি। 4টে অবধি, আর একটা হলো সন্ধ্যে 7টা থেকে। এই 3টে সময় মন্দির 40-45 মিনিটের জন্য মানে প্রবেশ বন্ধ থাকে, লাইন থাকে, লাইন থাকে তখন। তারপরে এবার শুরু হয়ে আবার যায়। 8:30 হচ্ছে আরতি হয় রাত্রেবেলা, 8:30টায় আরতি হয়। আর 9টায় মন্দির বন্ধ হয়। এখানে ওমকারেশ্বর দেখার পর ওই ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা, এই ব্রিজটা দিয়ে গিয়ে ব্রিজ ঝুলে এবার তুই বলে দে কি কি ভাবে বললো ব্যাপারটা, কিভাবে পুজোটা দিলি। মমলেশ্বর ওই পিঙ্ক কালারের একটা মন্দির দেখা যাচ্ছে দূরে, ওইখানে মমলেশ্বর মন্দির আছে। মমলেশ্বর মন্দিরে ওখানেও পুজো দিতে হয়। বলে যে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ যদি দর্শন করতে আসেন, মমলেশ্বর দর্শন না করলে ওমকারেশ্বরের দর্শনটা কমপ্লিট হয় না। তো ওই জন্য ওমকারেশ্বর আসলে মমলেশ্বর অবশ্যই দর্শন করবেন। এই যে যেটা দেখা যাচ্ছে এটা ওমকারেশ্বর মন্দির। আর এই ব্রিজ দিয়ে গিয়ে ওই সাইডে গিয়ে ওই যে পিঙ্ক কালারের একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে মমলেশ্বর মন্দির। তো আমরা মহাকালেশ্বর আগে করে এসেছি, করে এসে তারপর ওমকারেশ্বরে এলাম। কিন্তু ওমকারেশ্বরের মানে সেরকম এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না। মহাকালেশ্বর অনেকটা বেশি অর্গানাইজ, মেবি অনেকটা স্পেস আছে বলে তার জন্য এত অর্গানাইজ, কিন্তু তাও বলবো ভীষণই মানে ওয়েল অর্গানাইজ নয় ওমকারেশ্বরটা। এমনি জেনারেল লাইনে দাঁড়ালে আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় 11:20-25 নাগাদ। ব্রিজ দিয়ে যেতে যেতে মন্দিরের কাছে যেতে মোটামুটি 11:15 নাগাদ হবে। তো তারপরে এখানে যেহেতু 12:20 আবার ভোগের জন্য বন্ধ থাকে, তো আমরা একটু তাড়াতাড়ি করছিলাম যাতে তার আগে দর্শন হয়ে যায়। এসে জেনারেল লাইনটা দেখলাম, মানে বুঝতে পারছি না সেটা জেনারেল লাইনে ওখানে দাঁড়ালে আজকে কখন পুজো শেষ হতো। তো ওই জন্য আমরা জেনারেল লাইনে খানিকটা 3-4টে ওই লাইন মতো করা থাকে না ব্যারিকেড দিয়ে, তো এরকম 3টে ক্রসও করে গেছিলাম। ওটা ফ্রি লাইন আর কি, যেটা জেনারেল লাইন। তারপরে ওখান থেকে পান্ডা যেরকম থাকেন পুরোহিত মশাইরা, ওনারা বার্গেন করতে হয়। ওনারা বলেন, কেউ বলেন 300 টাকা। তো তারপর বার্গেন করার পর 200 টাকায় রাজি হয়েছে। আমরা 3জন গেছিলাম, মা বাপি আর আমি গেছিলাম। তো বর আর মিনামা তো যায়নি, মিনামার একটু পায়ের প্রবলেম ছিল বলে। তো আমাদের 3জনের 200 করে 600 টাকা নিয়েছেন। তো ওইখানে ওই ব্যারিকেড টপকে আবার ভিআইপি লাইনের দিকে গেলাম। তো ভিআইপি লাইনেরও মানে সাংঘাতিক অবস্থা, মানে দশটা হচ্ছি ওইখানেও। তো তাও অনেকটা তাড়াতাড়ি হয়তো হয়ে যেত, কিন্তু মাঝখানে ঢুকতে দিল না বলে ওই 12:20 বেজে গেল। ভোগের জন্য প্রায় 45 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। তারপর দর্শনটা 15-20 মিনিটের মধ্যে হয়ে গেছে, কিন্তু খুবই ঘিঞ্জি, ভীষণই ভিড়, মানে শান্তি মতো বলতে পারবো না, তবে দর্শন করা গেছে। কিন্তু মানে মহাকালেশ্বর অনেক অর্গানাইজ আর কি। তাও যাই হোক, ঠাকুর তো সব জায়গায় সেম, তো ঠাকুরকে দর্শন করার পর দর্শন তো অবশ্যই করবেন। তারপর ওইখান থেকে আবার বেরিয়ে আমরা ওই ব্রিজটা দিয়ে মমলেশ্বর গেছি। তো মমলেশ্বরে পুজো দিয়ে আবার ব্রিজটা দিয়ে, ওখান দিয়েও গেট আছে, এক্সিট গেট আছে। তো আমরা সেটা জানতাম না, তো ওই জন্য আবার এই পথেই ফিরেছি, ওমকারেশ্বরের পথেই ফিরেছি। ওই জন্য অনেকটা আরো টাইম লেগেছে, হ্যারাসমেন্ট হয়েছে। তো এইটুকুই। আপনারা ওইদিকে মমলেশ্বর ওমকারেশ্বর করার পর মমলেশ্বর যখন যাবেন, তো ওইদিকে একটু জেনে নেবেন, ওই দিক দিয়ে আর একটা এক্সিট গেট আছে। তো এদিক দিয়ে আর আসবেন না, তাহলে অনেকটাই হ্যারাসমেন্ট হবে। তো এইটুকুই আজকের এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এমনি আমরা যেমন হেঁটে হেঁটে গেছি, ওটা আপনারা বোটে করেও যেতে পারেন। বোটের ভাড়াটা আমার জানা হয়নি। তো বোটে করেও ওরা মানে কয়েকটা স্পট আছে, ওমকারেশ্বরেও পৌঁছে দিচ্ছে, মমলেশ্বরেও পৌঁছে দিচ্ছে, আরো কয়েকটা ছোটখাটো মন্দির আছে। তো আমরা ওগুলো যাইনি, আমরা মেনলি ওমকারেশ্বর আর মমলেশ্বরটাই করেছি। তো এখন দর্শন শেষ হয়ে গেছে, এখন আমরা কোথায় যাবো? এখন আমরা একটু লাঞ্চ করবো। হ্যাঁ, খিদে পেয়েছে। তারপরে আমরা আবার গিয়ে মান্ডুর উদ্দেশ্যে, আমাদের নাইটে মান্ডুতে আছে। তো চলো, সঙ্গে থাকো। টাটা। হ্যালো বন্ধুরা, তো এখন রাত্রি 8:30 বাজে। এখন আমরা আছি মহেশ্বরের চৈতন্য হোটেলে। তো তোমাদেরকে ওমকারেশ্বর দেখে বলেছিলাম যে আমরা এরপর মান্ডুতে স্টে করব, কিন্তু ওমকারেশ্বর থেকে মান্ডুটা অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমরা ঠিক করলাম এই মহেশ্বরে এইখানেই চৈতন্য হোটেলে থেকে যাব। এখানে রুমও পেয়ে গেলাম, আর এখান থেকে আমরা মান্ডু ভ্রমণ করে নিতে পারবো খুব ইজিলি। আর মান্ডুতে যেখানে বুকিং ছিল তারাও খুব কাইন্ড, তারা মোটামুটি জিনিসটাকে কোঅপারেট করেছে।
তো যাই হোক, আমরা আজকে এখানে এসে গেছি। তো এই হোটেল লোকেশনের চারিদিকে মোটামুটি প্রচুর দোকানপাট, মনে হবে যেন একদম শহরে, কিন্তু এর 400 মিটার 600 মিটারের মধ্যে কোথাও ননভেজ পাওয়া যাবে না। তো এখানেও এসে ভেজই খেতে হবে, কিন্তু ভেজেও খুব সুন্দর সুন্দর আইটেম পাওয়া যাবে, তো কোনো চিন্তার ব্যাপার নেই। তো আজকে আমরা এখানে থাকবো, আর কালকে ঘুরতে যাব আমরা মান্ডু, মানে আমাদের ঐতিহাসিক ত্রিকোণ প্রেমের একটা জায়গা, সেটা সেই জায়গাটাতে আমরা ঘুরতে যাব। রানী রূপমেতি, বাজবাহাদুর আর আকবর, বিভিন্ন ঐতিহাসিক গল্প শোনা যায়। কতটা সত্যি কতটা মিথ্যে কেউই জানে না, কিন্তু শোনা যায় এখানকার লোকের মুখে। তো কালকে ঘুরে দেখবো মান্ডু। চল, টাটা।